হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি হাজির হলাম আমাদের আলফাপজ সফটওয়্যারটি নিয়ে। আলফাপজ ব্যবহার করে কিভাবে খুব সহজেই আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবেন এই সম্পর্কে জানানোর জন্য। আলফাপজ যেহেতু একটি ওয়েব বেস সফটওয়্যার, এটিকে ব্যবহার করতে আমাদের ব্রাউজারের প্রয়োজন পড়বে। আমি গুগল ক্রোম সিলেক্ট করে নিচ্ছি। ব্রাউজারে আসার পর ইউআরএল বারে এসে আমাদের সফটওয়্যারের যে লিঙ্ক থাকবে সেটিকে লিখে দিতে হবে। লিংকে প্রবেশ করার পর আমরা এরকম একটি লগইন পেজ দেখতে পারবো, যেখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আমরা এরকম একটি ড্যাশবোর্ড পেয়ে যাব। আমি যদি একটু সামারাইজ করি, তাহলে ড্যাশবোর্ডে আমরা টোটাল ট্রানজেকশনের সামারিগুলো পেয়ে যাচ্ছি, লাইক টোটাল পারচেজ, টোটাল সেলস, পারচেজ ডিউ, ইনভয়েস ডিউ, পারচেজ রিটার্ন, সেলস রিটার্ন অ্যান্ড এক্সপেন্স। এই অ্যামাউন্টগুলো দেখাচ্ছে আজকের দিনের। আমরা চাইলে ডেট ফিল্টার করে ইয়েস্টারডে সিলেক্ট করে দিতে পারি, লাস্ট 7 ডেজ, 30 ডেজ, এবং আমরা চাইলে এখান থেকে কাস্টম ডেটও রেঞ্জ করে দিতে পারি। তাহলে সেই ডেটের আন্ডারে আমার টোটাল সেলস কত ছিল, টোটাল পারচেজ কত ছিল, টোটাল এক্সপেন্স কত ছিল, সেগুলো দেখতে পারবো। এরপরই রয়েছে দুটি গ্রাফ, যেটি শো করছে লাস্ট 30 ডেজের এবং দিস ফিনান্সিয়াল ইয়ারে, অর্থাৎ এই মাসের গ্রাফ দেখতে পাচ্ছি আমরা এবং এই চলমান অর্থ বছরের গ্রাফ দেখতে পাচ্ছি। এর নিচে আমরা কিছু অ্যালার্ট পেয়ে যাচ্ছি, যেগুলো সেলস পেমেন্ট ডিউ, ভার্সেস পেমেন্ট ডিউ। সেলস পেমেন্ট ডিউ এই লিস্টে আমরা কাস্টমারদের নাম পেয়ে যাব, যে সমস্ত কাস্টমারদের কাছ থেকে আমরা টাকা পাবো, এবং পার্সেস পেমেন্ট ডিউ এই লিস্টে আমরা সেই সমস্ত সাপ্লাইয়ারদের লিস্ট পেয়ে যাব, যে সমস্ত সাপ্লাইয়াররা আমাদের কাছ থেকে টাকা পাবে। এরপরই রয়েছে প্রোডাক্ট স্টক অ্যালার্ট এবং এক্সপায়ারি অ্যালার্ট। যে সমস্ত প্রোডাক্ট আমাদের স্টক শেষ হয়ে যাচ্ছে সেই সমস্ত প্রোডাক্টের একটি লিস্ট পেয়ে যাব, এবং যে সমস্ত প্রোডাক্টের এক্সপায়ারি ডেট কাছাকাছি চলে এসেছে সেই সমস্ত প্রোডাক্টের একটি লিস্ট পেয়ে যাব। এরপরই রয়েছে সেলস অর্ডার এবং পেন্ডিং শিপমেন্ট। সেলস অর্ডারের লিস্ট এখানে আমরা দেখতে পারবো, আর পেন্ডিং শিপমেন্টের লিস্ট আমরা পেন্ডিং শিপমেন্টে দেখতে পারবো। এরপর আমরা বাম দিকের মেনুতে দেখতে পাচ্ছি রয়েছে ইউজার ম্যানেজমেন্ট। ইউজার ম্যানেজমেন্ট বেসিক্যালি এই সফটওয়্যারের একাধিক ইউজার ক্রিয়েট করার একটি ফিচার। আপনারা চাইলে এই সফটওয়্যারটির একাধিক ইউজারও ক্রিয়েট করে দিতে পারেন। দোকানে যে ম্যানেজার বা ক্যাশিয়ার বা সেলসম্যান যারা থাকবে তাদের হাতেও এই সফটওয়্যারটি দিতে পারবেন, এবং সাথে সাথে যদি এটাও চান যে তারা সব কাজ করতে পারবে না, সব জায়গায় অ্যাক্সেস করতে পারবে না, আপনারা চাইলে সফটওয়্যারের টোটাল পারমিশনগুলো নিজের ইচ্ছা মতো সাজিয়ে তাদের একটি করে প্রোফাইল তৈরি করে দিতে পারবেন, এবং তারা যখন তাদের প্রোফাইলে লগ ইন করে সফটওয়্যারে প্রবেশ করবে, তারা শুধুমাত্র সেই সমস্ত কাজগুলোই করতে পারবে যেগুলো আপনি তাকে পারমিশন দিয়ে রেখেছেন। এবং এই সফটওয়্যারে যতজন ইউজার থাকবে আপনি প্রত্যেকজনকেই ট্র্যাকিং করতে পারবেন, অর্থাৎ কোন ব্যক্তি সফটওয়্যারে কোথায় গিয়ে এডিট করেছে, কোথায় গিয়ে ডিলিট করেছে, এবং কোন ব্যক্তির আন্ডারে কত টাকা সেল হয়েছে, এই সমস্ত কিছু আপনারা চাইলে ট্র্যাক করতে পারবেন। এরপর রয়েছে কন্ট্রাক্টস। কন্ট্রাক্টস আমাদের অ্যাজ ইউজুয়াল ফোন বুকের মতো। এখানে আমাদের সাপ্লায়ার এবং কাস্টমারের নাম, নাম্বার, অ্যাড্রেস সহ তাদের একটি লিস্ট থাকবে, এবং তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা লেজার তৈরি হয়ে যাবে। আমরা সাপ্লায়ার লিস্ট থেকে সাপ্লায়ার দেখতে পারবো, প্লাস আইকন থেকে নতুন সাপ্লায়ার অ্যাড করে নিতে পারবো। ঠিক একইভাবে কাস্টমার লিস্টে গিয়ে আমরা কাস্টমার দেখতে পারবো, প্লাস থেকে নতুন কাস্টমারও অ্যাড করে নিতে পারবো। আমরা চাইলে কাস্টমার গ্রুপ করে নিতে পারবো, অর্থাৎ কোনো একটি প্রোডাক্টের যদি একাধিক প্রাইস হয়ে থাকে, অর্থাৎ ডিপি প্রাইস, রিটেইলার প্রাইস, এমআরপি, আপনারা চাইলে কাস্টমার গ্রুপ ওয়াইজ প্রোডাক্টের প্রাইসগুলো অ্যাসাইন করে দিতে পারবেন। এরপরই রয়েছে প্রোডাক্টস। লিস্ট প্রোডাক্টে এসে আমরা সমস্ত ধরনের প্রোডাক্টের লিস্ট পেয়ে যাচ্ছি। আমরা চাইলে ক্যাটাগরি ওয়াইজ বা ব্র্যান্ড ওয়াইজ প্রোডাক্টকে ফিল্টার করে খুঁজে বের করতে পারি। নতুন প্রোডাক্ট অ্যাড করতে গেলে আমাদের প্লাস আইকন থেকে অ্যাড করতে হবে, অথবা অ্যাড প্রোডাক্ট থেকে আমরা নতুন প্রোডাক্ট অ্যাড করে নিতে পারি।
আমি প্লাস আইকনে ক্লিক করে নতুন একটি প্রোডাক্ট অ্যাড করে নিচ্ছি। প্রোডাক্ট নেমের জায়গায় আমরা প্রোডাক্টের নামটি দিয়ে দিব। এরপরই রয়েছে SKU অর্থাৎ স্টক কিপিং ইউনিট। এটি একটি কোড নাম্বার অথবা সিরিয়াল নাম্বার, যেটি ফাঁকা রাখলে অটোমেটিকলি একটি কোড জেনারেট হয়ে যাবে, অথবা আপনাদের নিজস্ব যদি কোনো কোড থাকে সেটি লিখে দিতে পারবেন। এরপরই রয়েছে বারকোড টাইপ, যেটি অলওয়েজ ডিফল্ট থাকবে। এরপরই আমরা দেখতে পাচ্ছি ইউনিট, অর্থাৎ এই প্রোডাক্টটি কোন ইউনিটে ক্রয় বিক্রয় হবে, আমি এটিকে পিস রাখছি। এরপরই রয়েছে ব্র্যান্ড, ক্যাটাগরি। এই প্রোডাক্টটি কোন ব্র্যান্ডের এবং কোন ক্যাটাগরিতে থাকবে আমরা চাইলে সেটি সিলেক্ট করে দিতে পারি। এরপরই আমরা দেখতে পাচ্ছি অ্যালার্ট কোয়ান্টিটি, অর্থাৎ এই প্রোডাক্টটির কত পিসে আমরা অ্যালার্ট চাচ্ছি। আমি যদি এখানে 4 সিলেক্ট করে দেই, তাহলে এই প্রোডাক্টটি 4 পিস বা তার নিচে যখন চলে আসবে তখন আমি এটিকে অ্যালার্ট লিস্টে পেয়ে যাব। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট ইমেজ। আমরা চাইলে এই প্রোডাক্টের একটি ছবি দিয়ে প্রোডাক্টটির নাম অ্যাড করে নিতে পারি। এরপর আমরা নিচে এসে দেখতে পাচ্ছি ডিফল্ট পারচেজ প্রাইস এবং ডিফল্ট সেলিং প্রাইস, অর্থাৎ এই প্রোডাক্টটিকে অ্যাড করতে গেলে আমাদেরকে অবশ্যই এই প্রোডাক্টের একটি ক্রয় মূল্য এবং একটি বিক্রয় মূল্য দিয়ে দিতে হবে। আমি এখানে একটি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দিয়ে দিচ্ছি। এরপর আমি সেভ করে দিলে প্রোডাক্টটি আমরা লিস্ট প্রোডাক্টে পেয়ে যাব। আমি যদি এখানে প্রোডাক্টটিকে সার্চ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের প্রোডাক্ট, যেটির পারচেজ প্রাইস 100 টাকা এবং সেলিং প্রাইস 180 টাকা। এখানে প্রোডাক্টের কোড নাম্বার জেনারেট হয়ে গেছে অটোমেটিকলি 0427। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে এই প্রোডাক্টের কারেন্ট স্টক 0, অর্থাৎ এই প্রোডাক্টটি শুধুমাত্র নাম আমরা এন্ট্রি করেছি, বাট এই প্রোডাক্টটির স্টক এখনো ইনক্লুড করিনি। এই প্রোডাক্টটিকে স্টকে নিয়ে আসতে হলে আমাদেরকে পারচেস করতে হবে। এর জন্য আমি পারচেসে চলে গেলাম। লিস্ট পারচেস থেকে আমরা অলরেডি যেসব পারচেস করেছি তাদের লিস্ট দেখতে পারবো। আমি যদি নতুন করে পারচেস করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে অ্যাড পারচেসে চলে যেতে হবে, অথবা প্লাস আইকন থেকে অ্যাড করে নিতে হবে। অ্যাড পারচেসে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সাপ্লায়ার, অর্থাৎ আমরা কার কাছ থেকে প্রোডাক্ট কিনছি সেই সাপ্লায়ারটিকে সিলেক্ট করে দিতে হবে। সেই সাপ্লায়ারের নাম যদি সফটওয়্যারে না থাকে প্লাস আইকন থেকে অ্যাড করে নিতে হবে, অথবা কন্ট্রাক্টস থেকে সাপ্লায়ারে গিয়ে অ্যাড করে নিতে হবে। আমি এখান থেকে একজন সাপ্লায়ার সিলেক্ট করে দিচ্ছি। এরপরই রয়েছে রেফারেন্স নং। রেফারেন্স নাম্বারের জায়গায় আপনারা চাইলে আপনাদের যে চালান নাম্বার থাকবে সেই নাম্বারগুলো দিয়ে দিতে পারেন, অথবা যদি ফাঁকা রাখেন তাহলে অটোমেটিকলি একটি রেফারেন্স আইডি বা ইনভয়েস নাম্বার তৈরি হয়ে যাবে। এরপরই রয়েছে ডেট এবং পারচেস স্ট্যাটাস। আমরা চাইলে এই প্রোডাক্টটিকে অর্ডার করতে পারি বা রিসিভও করতে পারি। আমরা যদি রিসিভ দেখিয়ে দেই তাহলে সাথে সাথেই আমাদের স্টকে ইনক্লুড হয়ে যাবে। এরপর আমরা এখানে গিয়ে প্রোডাক্টটিকে সার্চ করে দিব আমরা কোন প্রোডাক্ট কিনতে চাচ্ছি। প্রোডাক্টের নাম লিখে অথবা প্রোডাক্টের কোড দিয়ে অথবা প্রোডাক্টটিকে স্ক্যান করে আমরা প্রোডাক্টটিকে নিয়ে আসতে পারি। আমি নিচের এই প্রোডাক্টটিকে সিলেক্ট করে দিচ্ছি। প্রোডাক্টটিকে সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি পারচেস কোয়ান্টিটি, অর্থাৎ আমি এই প্রোডাক্টটির কত পিস পারচেস করতে চাচ্ছি, অর্থাৎ স্টকে কত পিস ইনক্লুড করতে চাচ্ছি। আমি এই ঘরে যত পিস কোয়ান্টিটি বসিয়ে দিব আমার স্টকে তত পিস ইনক্লুড হয়ে যাবে। এরপরই আমরা দেখতে পাচ্ছি ইউনিট কস্ট বিফোর ডিসকাউন্ট, অর্থাৎ এক পিসের
দাম কত, আমি কত দরে এই প্রোডাক্ট পারচেস করছি। আমি ধরে নিয়েছি 100 টাকা, তাহলে 100 টাকা এক পিসের দাম হলে 13 পিসের টোটাল প্রাইস আসবে 1300 টাকা, যেটির সেলিং প্রাইস 180 টাকা। আমরা চাইলে এই প্রোডাক্টটির এক্সপায়ারি ডেট এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এভাবে করে আমি একটি প্রোডাক্ট সিলেক্ট করে নিলাম স্টকে নিয়ে আসার জন্য। আমরা চাইলে এই সাপ্লায়ারের কাছ থেকে একই সাথে আরও প্রোডাক্ট পারচেস করতে পারি। এর জন্য আমাকে ঠিক একইভাবে এখান থেকে ওই প্রোডাক্টটির কোড নাম্বার অথবা প্রোডাক্টের নাম অথবা প্রোডাক্টটিকে স্ক্যান করে দিতে হবে। প্রোডাক্টটি নিচে আসার পর ওই প্রোডাক্টটির কোয়ান্টিটি বসিয়ে দিতে হবে। এরপর ওই প্রোডাক্টটি কত দরে আমি পারচেস করছি সেই প্রাইস লিখে দিতে হবে। দেওয়ার পর আমরা নিচে এসে টোটাল আইটেম এবং টোটাল অ্যামাউন্ট দেখতে পারবো। আমাদের টোটাল আইটেম দাঁড়ালো 26 পিস এবং টোটাল অ্যামাউন্ট দাঁড়ালো 42,900 টাকা। এরপর আমরা নিচে এসে আমাদের পেমেন্টের সেকশন দেখতে পারবো, যেখানে আমাদের পেয়েবল বিল দাঁড়িয়েছে 42,900 টাকা। আমরা চাইলে এই পেমেন্টটিকে টোটালি ডিউ রেখে পারচেস করতে পারি। আমি যদি ব্যালেন্সটাকে 0 রাখি তাহলে পেমেন্ট ডিউ দেখাচ্ছে 42,900 টাকা। অথবা আমি যদি এখানে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দেই, আমি ধরে নিচ্ছি 12,000 টাকা আমি এখন দিতে চাচ্ছি, বাকি টাকাটা পরে দিব, তাহলে আমার পেমেন্ট ডিউ থাকবে 30,900 টাকা। অর্থাৎ আপনি টোটালি ডিউ রেখে বা পার্শিয়াল রেখে পুরো পারচেসটা করতে পারবেন। আমি 12,000 টাকা পেমেন্ট দেখিয়ে সেভ করে দিচ্ছি, তাহলে আমরা আজকের দিনের পারচেস লিস্টে এই পারচেসটি দেখতে পাচ্ছি এবং আমরা কি কি পারচেস করেছি পারচেস ডিটেইলে যখন ক্লিক করব তাহলে দেখতে পারবো। আমরা আমাদের এই প্রোডাক্টটিকে পারচেস করেছি, এখন এই প্রোডাক্টটির স্টক চেক করে দেখব। এই প্রোডাক্টটির কোড নাম্বারটাকে আমি কপি করে নিলাম, এরপর প্রোডাক্ট থেকে লিস্ট প্রোডাক্টে চলে গেলাম। এখানে গিয়ে আমি প্রোডাক্টটিকে সার্চ করে দিব। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের কারেন্ট স্টক 13 পিস ইনক্লুড হয়ে গেছে। এখন প্রোডাক্টের স্টক যেহেতু চলে এসেছে, আমরা চাইলে এই প্রোডাক্টটিকে সেল করে দিতে পারি। সেল করার জন্য আমরা সেলে চলে যাব। অল সেলে আমরা সমস্ত সেলের লিস্ট পেয়ে যাচ্ছি। এখানে আমরা চাইলে কাস্টমার ওয়াইজ, ডেট ওয়াইজ অথবা ইনভয়েসের নাম্বার দিয়ে সার্চ করে আমি কোনো একটি নির্দিষ্ট সেলকে খুঁজে বের করতে পারবো। অথবা আমাদের যদি মাল্টিপল ব্রাঞ্চ হয়ে থাকে বা লোকেশন হয়ে থাকে, তাহলে আমরা সেই ইন্ডিভিজুয়াল লোকেশন সিলেক্ট করার মাধ্যমে সেই লোকেশনের আন্ডারে যে সেলগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করতে পারবো। নিচে এসে আমরা কিছু অ্যামাউন্ট দেখতে পাচ্ছি, যেগুলো টোটাল পেইড, টোটাল সেলস অথবা সেলস রিটার্ন ডিউ এগুলো শো করছে। নতুন সেল করতে আমাদেরকে প্লাস আইকন থেকে অ্যাড করে নিতে হবে অথবা অ্যাড সেলে চলে যেতে হবে। অ্যাড সেলে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই রয়েছে কাস্টমার। কাস্টমারের জায়গায় ওয়ার্কিং কাস্টমার ডিফল্ট হয়ে আছে। ওয়ার্কিং কাস্টমার মিনস যারা ভাসমান কাস্টমার, যারা আমাদের সফটওয়্যারে লিস্টেড নেই তারা। আমরা যদি আমাদের রেগুলার কাস্টমারের কাছে বিল করতে চাই, তাহলে কাস্টমারের এখানে ক্লিক করে আমাকে সেই কাস্টমারের নাম্বার অথবা নাম অথবা কাস্টমার আইডি দিয়ে সার্চ করে নিয়ে আসতে হবে। আমি কোনো একজন কাস্টমারকে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তার নামে যদি প্রিভিয়াস কোনো ডিউ থেকে থাকে সেটাও আমরা এখানে দেখতে পারবো। কাস্টমারের নাম সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে পে টার্ম। পে টার্ম হচ্ছে এই সেলটা যদি আমরা বাকিতে বা ক্রেডিটে করে থাকি, তাহলে কাস্টমার কত দিনের মধ্যে টাকা পরিশোধ করতে চাচ্ছেন তার একটি টার্ম। আমরা যদি এখানে 7 লিখে দেই আর এখান থেকে ডেজ সিলেক্ট করে দেই, তাহলে এই পেমেন্টটি 7 দিনের মধ্যে পরিশোধ করতে বলা হবে।
7 দিন পরেও যদি উনি এই ট্রানজেকশনটি পেমেন্ট না করেন, সেক্ষেত্রে সফটওয়্যার এটিকে ওভারডিউ হিসেবে ধরে নেবে। এরপরই দেখতে পাচ্ছি ডেট, যেটা আজকের দিনের ডেট ডিফল্ট হয়ে থাকবে। এরপরই রয়েছে স্ট্যাটাস, যেখানে আমরা দেখতে পাচ্ছি ফাইনাল ড্রাফট কোটেশন রয়েছে। অর্থাৎ আমরা কোনো একটি সেলকে সরাসরি বিল না করেও সেটিকে কোটেশন বা ড্রাফট আকারে রাখতে পারি। আমি যদি এখানে কোটেশন সিলেক্ট করে রাখি, তাহলে আমি কোনো কাস্টমারের নামে এটি কোটেশন তৈরি করতে পারবো। বা আমি যদি বিল করতে চাই, সেক্ষেত্রে আমাকে এটি ফাইনাল সিলেক্ট করে দিতে হবে, যদিও এটি ফাইনাল অটোমেটিকলি ডিফল্ট হয়েই থাকে। এরপরে রয়েছে ইনভয়েস স্কিম, যেটি অলওয়েজ ডিফল্ট থাকে। এরপর ইনভয়েস নাম্বার, যেটি ফাঁকা রাখলে অটোমেটিকলি একটি হয়ে যাবে। এরপরই আমরা দেখতে পাচ্ছি অ্যাটাচ ডকুমেন্ট। অ্যাটাচ ডকুমেন্ট মিনস এখান থেকে আমরা চাইলে এই কাস্টমারের সঙ্গে বা এই ট্রানজ্যাকশন রিলেটেড কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট লাইক স্ক্রিনশট, কোনো পিডিএফ, কোনো জেপিজি ফাইল আমরা অ্যাটাচ করে দিতে পারি। তাহলে এই ট্রানজ্যাকশনের সঙ্গে সেই ডকুমেন্টটি থেকে যাবে। এসব কিছু দেওয়ার পর সেল করার জন্য আমরা নিচে চলে আসব। এই বারের মধ্যে মাউস পয়েন্টার রেখে আমাকে প্রোডাক্টটিকে স্ক্যান করে দিতে হবে। আমরা স্ক্যান করা ছাড়াও প্রোডাক্টকে সার্চ করে অথবা প্রোডাক্টের কোড নাম্বার লিখে প্রোডাক্টটিকে নিয়ে আসতে পারি। এরপর আমরা যদি আরও অন্য কোনো প্রোডাক্ট তার কাছে সেল করতে চাই, ঠিক একই উপায়ে প্রোডাক্টটিকে স্ক্যান করে দিতে হবে, অথবা প্রোডাক্টটির কোড নাম্বার দিয়ে সার্চ করতে হবে, অথবা প্রোডাক্টের নাম দিয়ে সার্চ করে নিয়ে আসতে হবে। আমরা এখানে দুটি প্রোডাক্ট সিলেক্ট করে দিয়েছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি কোয়ান্টিটি এখানে এসে আমরা প্রোডাক্টের কত পিস বিক্রি করতে চাচ্ছি বা কত কেজি বিক্রি করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে দিব। আমি এখানে 3 লিখে দিচ্ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে সার্ভিস স্টাফ। সার্ভিস স্টাফ মিনস এই সেলটি কার মাধ্যমে হচ্ছে। যদিও সব ক্ষেত্রে সার্ভিস স্টাফ এনেবল থাকে না, শুধুমাত্র রেস্টুরেন্ট বা সেলস কমিশন রয়েছে এই টাইপের বিজনেসের ক্ষেত্রে সার্ভিস স্টাফ থাকে। আপনাদের যাদের বিজনেসে সার্ভিস স্টাফ প্রয়োজন নেই, তারা এটি ডিসেবল করে রাখলেই হবে। এরপরই রয়েছে ইউনিট প্রাইস, অর্থাৎ এক পিসের দাম কত। এক পিসের দাম 225 টাকা এখানে দেয়া আছে। এক পিস 225 টাকা করে যদি হয়, তাহলে 3 পিস টোটাল প্রাইস আসবে 675 টাকা। ঠিক একইভাবে নিচের প্রোডাক্টটি সিলেক্ট করার পরে কোয়ান্টিটির জায়গায় এসে কোয়ান্টিটি সিলেক্ট করে দিব। এরপর ইউনিট প্রাইস লিখে দেওয়ার পর এখানে এসে আমরা সাবটোটাল দেখতে পারবো। নিচে আমরা টোটাল আইটেম এবং টোটাল অ্যামাউন্টগুলো পেয়ে যাচ্ছি। টোটাল আইটেম আমাদের 7 এবং টোটাল অ্যামাউন্ট দাঁড়িয়েছে 1175 টাকা। এখানে একটি বিষয় খেয়াল করলে দেখতে পারবেন, উপরে ডিসকাউন্ট রয়েছে এবং নিচেও ডিসকাউন্ট রয়েছে। এই ডিসকাউন্টটি হচ্ছে একটি বিলে 3-4টি প্রোডাক্ট থাকা সত্ত্বেও আমরা যদি নির্দিষ্ট একটি প্রোডাক্টের প্রাইজের উপরে ডিসকাউন্ট দিতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে ডিসকাউন্ট দিতে হবে। আমি পার্সেন্টেজে যদি দিতে চাই, পার্সেন্টেজ সিলেক্ট করার পর এখানে লিখে দিব কত পার্সেন্ট হচ্ছে। আমি যদি 2% দেই, তাহলে 2%-এ প্রাইসটা ডিক্রিজ হয়ে যাবে। ঠিক একই ওয়েতে আমি ফিক্স কোনো অ্যামাউন্ট দিতে চাইলে ফিক্স সিলেক্ট করার পরে এখানে সেই অ্যামাউন্টটি লিখে দিব। এরপর ফাঁকা জায়গায় ক্লিক করলে সেই অ্যামাউন্টটি সমন্বয় হয়ে যাবে। কিন্তু আমি যদি মনে করি টোটাল ইনভয়েসের অ্যামাউন্টের উপরে আমি ডিসকাউন্ট দিব, সেক্ষেত্রে আমাকে নিচে এসে ডিসকাউন্টটি দিতে হবে। আমি যদি ফিক্স কোনো প্রাইস ডিসকাউন্ট দিতে চাই, সেক্ষেত্রে ফিক্স সিলেক্ট করার পরে এখানে এসে প্রাইসটি লিখে দিতে হবে। আমি 50 টাকা যদি ডিসকাউন্ট করে দিতে চাই, আমাকে এখানে 50 লিখে দিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে, দেন 50 টাকা এখানে মাইনাস হয়ে যাবে। আমরা নিচে এসে এই ফিগারটা দেখতে পারবো। উপরে আমরা দেখতে পাচ্ছি টোটাল ছিল 950 টাকা, আমরা ডিসকাউন্ট করে দিয়েছি 50 টাকা। এরপর ওনার পেয়েবল বিল দাঁড়িয়েছে 900 টাকা। আমরা চাইলে ডিসকাউন্টটি পার্সেন্টেজেও দিতে পারতাম। যদি পার্সেন্টেজ দিতে হয়, পার্সেন্টেজ সিলেক্ট করে কত পার্সেন্ট দিচ্ছি এখানে এসে পার্সেন্টেজ লিখে দিব। আমি এখানে 2 লিখে ফাঁকা জায়গায় ক্লিক করলে এই টোটাল অ্যামাউন্টের উপরে 2%
ডিক্রিজ হয়ে যাবে। ডিসকাউন্টের পরেই আমরা দেখতে পাচ্ছি শিপিং ডিটেলস, শিপিং অ্যাড্রেস। প্রোডাক্ট যদি কুরিয়ার করতে হয় বা প্রোডাক্টগুলো যদি বাহিরে পাঠাতে হয়, সেক্ষেত্রে আমরা এখানে শিপিং ডিটেলস লিখে দিতে পারি অথবা শিপিং অ্যাড্রেস লিখে দিতে পারি। তাহলে আমরা বিল করার পরে যে পে স্লিপ পাবো, ওই স্লিপের মধ্যে শিপিং অ্যাড্রেসগুলো দেখতে পারবো। এরপরই রয়েছে অ্যাড পেমেন্ট সেকশন। এখানে এসে কাস্টমার কত টাকা পে করলো সেটি লিখে দিতে হবে। ওনার টোটাল পেয়েবল বিল দাঁড়িয়েছে 931 টাকা। উনি যদি আমাদেরকে টাকা দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা এখানে টাকার অ্যামাউন্টটি লিখে দিব। যদি টাকা না দেয়, আমরা এখানে 0 রাখলে ওনার এই সেলটি ডিউ দেখাবে। অথবা উনি যদি অল্প কিছু টাকা দিতে চায়, আমরা সেই অ্যামাউন্টটি লিখে দিব। আমি যদি এখানে 500 টাকা লিখে দেই, তাহলে বাকি 431 টাকা এখানে ডিউ থাকবে। পরে রয়েছে ডেট। এরপরেই নিচের পাচ্ছি আমরা পেমেন্ট মেথড, অর্থাৎ উনি টাকাটা কিভাবে পরিশোধ করছে। ক্যাশ, বিকাশ, নগদ অথবা ব্যাংক ট্রানজ্যাকশন হতে পারে। যে কোনো একটি মেথড আমরা সিলেক্ট করে দেওয়ার পর আমরা চাইলে এটিকে সেভ করে দিতে পারবো। আমরা যদি এই সেলটিকে ক্রেডিটে রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের ব্যালেন্সটিকে 0 রাখতে হবে। সেক্ষেত্রে পুরো সেলটা ওনার নামে ডিউ থাকবে। এখন যদি আমি সেভ বাটনে ক্লিক করি, তাহলে সেলটি হয়ে যাচ্ছে। সেভ অ্যান্ড প্রিন্ট দিলে সেল হয়ে যাচ্ছে, প্লাস আমি একটি ইনভয়েসও পেয়ে যাচ্ছি। আমি যদি এখান থেকে টুডে সিলেক্ট করে দেই, তাহলে আজকের দিনে টোটাল সেলসের লিস্ট আমি পেয়ে যাচ্ছি। আজকের দিনে টোটাল আমরা 2টো সেল করেছি, তার মধ্যে এই সেলটি ডিউ রয়েছে। এই সেলটি যেহেতু ডিউ রয়েছে, কাস্টমার যদি কিছুদিন পরে এসে ওনার বাকি টাকাটা উনি দিতে চান, সেক্ষেত্রে আমরা পেমেন্টটি অ্যাড করে দিব। পেমেন্ট অ্যাড করার জন্য অ্যাকশন বাটনে ক্লিক করে অ্যাড পেমেন্ট করতে হবে। ওনার টোটাল বিল ছিল 931 টাকা। উনি কত টাকা দিতে চাচ্ছে সেই ব্যালেন্সটা আমরা এখানে লিখে দিব। আমি ধরে নিচ্ছি উনি 400 টাকা দিতে চাচ্ছে, আমি 400 লিখে দিয়ে সেভ করে দিলাম। আমরা চাইলে এখান থেকে ডকুমেন্ট বা স্ক্রিনশট অ্যাটাচ করে দিতে পারি, অথবা এখান থেকে মেথডগুলো সিলেক্ট করে দিতে পারি। উনি কোন মেথডে আমাদেরকে টাকা দিচ্ছে, আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিচ্ছি, এরপর সেভ করে দিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি ট্রানজ্যাকশনটি পার্শিয়াল দেখাচ্ছে, এটি আর ডিউ নেই। অর্থাৎ ওনার টোটাল ব্যালেন্স ছিল 931 টাকা, উনি টোটাল পে করেছে 400 টাকা। এখনো আমরা পাবো 531 টাকা। অর্থাৎ উনি কিছু অংশ পরিশোধ করেছে, কিছু অংশ এখনো বাকি আছে। উনি যদি পুরোপুরি পে করে দিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এটিকে পেইড হিসেবে পেয়ে যাব। ওনার কাছ থেকে আমরা এখনো 531 টাকা পাচ্ছি। উনি যদি আবার আমাদেরকে টাকা দেয়, সেম ওয়েতে আমরা অ্যাকশন বাটনে ক্লিক করে পেমেন্টটি অ্যাড করে দিব। উনি আমাদেরকে যত টাকা দিতে যাচ্ছে, সেম ব্যালেন্সটা আমরা এখানে লিখে দিব। তারপর মেথডটা সিলেক্ট করে দিতে পারি, এরপর চাইলে ডকুমেন্ট অ্যাটাচ করে দিতে পারি, এরপর সেভ করে দিব। আমি এখান থেকে আরও একটি অ্যাড পেমেন্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পেমেন্ট মেথডটি আমরা ব্যাংক ট্রানজ্যাকশন সিলেক্ট করে সেভ করে দিচ্ছি। এখন যদি আমরা টোটাল ট্রানজ্যাকশনটি দেখতে চাই, তাহলে দেখতে পারবো এই ডেটে 400 টাকা প্রথমে উনি দিয়েছিল বিকাশে, তারপরে 200 টাকা দিয়েছিল ক্যাশে, 331 টাকা উনি ব্যাংক ট্রানজ্যাকশনে দিয়েছিল। এবং এই পেমেন্টগুলো কোন কোন ব্যক্তি রিসিভ করেছে, কোন প্রোফাইল থেকে রিসিভ করা হয়েছে, তাদের নামগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আমরা চাইলে এই সেলের ইনভয়েসটি আবার নতুন করে বের করতে পারবো। সেলের ইনভয়েস নতুন করে বের করতে চাইলে অ্যাকশন বাটন থেকে ক্লিক করে প্রিন্ট ইনভয়েসে চলে যেতে হবে। প্রিন্ট ইনভয়েসে ক্লিক করলে আমরা ওই সেলের ইনভয়েসটি আবার নতুন করে দেখতে পারবো। ইনভয়েসে আপনারা চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন। উপরের অংশে আমরা ব্র্যান্ডের লোগো দিতে পারি, নিচে আপনাদের ব্র্যান্ডের নেম এবং লোকেশন থাকবে। ইনভয়েসের নিচের দিকে আপনারা আপনাদের ওয়েবসাইটের অ্যাড্রেস, ফেসবুক পেজের লিঙ্ক বা ওয়ারেন্টির কন্ডিশনসগুলো লিখে দিতে পারেন। আমরা চাইলে এই ইনভয়েসটিকে বিভিন্ন প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতে পারি। আমরা চাইলে এই সেলের প্যাকিং স্লিপও বের করতে পারি, অর্থাৎ আমরা যখন এই প্রোডাক্টগুলো কুরিয়ারে পাঠাবো, তখন যে স্লিপটি প্রয়োজন হয় সেটি হচ্ছে প্যাকিং স্লিপ।
আমরা চাইলে সেই স্লিপটিও সফটওয়্যার থেকে বের করতে পারি। প্যাকিং স্লিপ বের করার জন্য অ্যাকশন বাটনে ক্লিক করে প্যাকিং স্লিপে চলে যেতে হবে। সেক্ষেত্রে আমরা এরকম একটি প্যাকিং স্লিপ পেয়ে যাচ্ছি, যেখানে কাস্টমারের ডিটেলস সহ প্রোডাক্ট ডিটেলস থাকছে, এখানে কোনো ট্রানজ্যাকশনের সামারি থাকবে না। এরপর ভিউ পেমেন্ট রয়েছে, যেখানে আপনি ট্রানজ্যাকশনের ডেট এবং অ্যামাউন্টগুলো পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলে ট্রানজ্যাকশনের পে স্লিপগুলো বের করতে পারবেন। এরপরই রয়েছে সেল রিটার্ন। আমরা চাইলে এই সেলটিকে রিটার্ন করতে পারি। আমি সেল রিটার্ন বাটনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস পেয়ে যাব, যেখানে আমাদের প্রোডাক্টের নেম থাকবে এবং কোয়ান্টিটিও থাকছে। আমরা চাইলে কোন প্রোডাক্ট কত পিস রিটার্ন করতে চাচ্ছি সেই প্রোডাক্টের রিটার্ন কোয়ান্টিটি সেকশনে এসে লিখে দিব। আমি ধরে নিচ্ছি এই প্রোডাক্টটির 3 পিসের মধ্যে আমি 2 পিস রিটার্ন করব, 2 লিখে দিব। আমি যদি নিচের প্রোডাক্টটিও রিটার্ন করতে চাই, সেক্ষেত্রে নিচে এসে কত পিস রিটার্ন করতে চাচ্ছি সেটি লিখে দিব। আমি ধরে নিচ্ছি এটি আমি 1 পিস রিটার্ন করব, তাহলে এখানে এসে 1 লিখে দিলাম। এরপর সেভ করে দিলে প্রোডাক্টগুলো রিটার্ন হয়ে যাচ্ছে, অর্থাৎ এগুলো আমাদের স্টকে পুনরায় যোগ হয়ে যাচ্ছে। রিটার্নের জন্য আলাদা আরেকটি ইনভয়েস জেনারেট হয়ে যাচ্ছে, আপনারা চাইলে এটি প্রিন্ট আউট করে দিতে পারেন। সেলের মধ্যে ইনভয়েস নাম্বারে এরকম একটি সাইন দেখতে পাচ্ছি, যেটি দ্বারা বোঝা যায় যে এই সেলটি রিটার্ন হয়েছে। সেল রিটার্ন লিস্টে আমরা যদি চলে যাই, সেক্ষেত্রে আমরা যে সেলগুলো রিটার্ন হয়েছে তার একটি লিস্ট পাবো, যেখান থেকে আমরা ভিউ করলে বুঝতে পারবো কোন কোন প্রোডাক্ট কত পিস করে রিটার্ন হয়েছে। এই সেল রিটার্নটি ডিউ রয়েছে, অর্থাৎ সেল রিটার্ন করার সঙ্গে সঙ্গে আমরা প্রোডাক্ট পেয়েছি, বাট রিটার্ন করার পর কাস্টমারদেরকেও সেই সমমূল্য অর্থ ফেরত দিতে হবে। আমরা সেটি দেইনি। যদি আমরা দিয়ে থাকি, অ্যাকশন বাটন থেকে অ্যাড পেমেন্ট করে দিব। অর্থাৎ উনি যত পিস আমাদেরকে প্রোডাক্ট রিটার্ন দিয়েছে, ঠিক তত পিসের প্রাইস আমিও তাকে ফেরত দিয়েছি। সেল করার জন্য আমাদের সফটওয়্যারে আরও একটি ওয়ে রয়েছে, পজ সেলিং অপশন, যেটির মাধ্যমে খুব সহজে এবং কুইকলি আমরা সেল করতে পারি। পজ অপশনে ক্লিক করে অথবা পজ বাটনে ক্লিক করে পজ সেলিং অপশনে প্রবেশ করতে হবে। আমরা পজ বাটনে ক্লিক করলে এরকম একটি সেলিং ইন্টারফেস দেখতে পারবো, যেখানে ডান দিকে সাজেস্ট প্রোডাক্টগুলো থাকবে, যেগুলো আমরা ক্যাটাগরি ওয়াইজ বা ব্র্যান্ড ওয়াইজ ফিল্টার করতে পারি। শুরুতেই আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্কিং কাস্টমার। আমরা চাইলে এখান থেকে আমাদের লিস্টেড কাস্টমারগুলোকে সিলেক্ট করে দিতে পারি। এরপর যে সার্চ বারটি দেখতে পাচ্ছি, এখানে মাউস পয়েন্টার রেখে প্রোডাক্ট স্ক্যান করলেই সেটি সেল লিস্টে চলে আসবে। প্রোডাক্টকে স্ক্যান করা ছাড়াও প্রোডাক্টের নাম দিয়ে অথবা প্রোডাক্টের কোড নাম্বার দিয়ে আমরা প্রোডাক্টগুলোকে সার্চ করে নিয়ে আসতে পারি, অথবা ডান দিকের যে প্রোডাক্ট সাজেস্ট লিস্ট রয়েছে এখান থেকে ক্লিক করলেও সেই প্রোডাক্টগুলো সেল লিস্টে চলে আসবে। প্রোডাক্ট সিলেক্ট করার পর আমরা প্রোডাক্টের কোয়ান্টিটি বাড়িয়ে দিতে পারি। প্রোডাক্টের ইউনিট প্রাইস যদি আমাদের কম বেশি করতে হয়, সেক্ষেত্রে প্রোডাক্টের নামের উপরে ক্লিক করতে হবে, এখানে এসে প্রোডাক্টের প্রাইস লিখে দিতে হবে। প্রোডাক্টের নামের উপরে ক্লিক করলে আমি এখানে আরো কিছু অপশনস পাচ্ছি, লাইক ডিসকাউন্ট, ট্যাক্স অ্যান্ড ডিসক্রিপশনস। এই প্রোডাক্টের প্রাইসের উপরে আমি যদি ডিসকাউন্ট দিতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে ডিসকাউন্ট দিতে পারবো। এটা হতে পারে ফিক্সড কোনো অ্যামাউন্ট অথবা পার্সেন্টেজ। এই প্রোডাক্টের প্রাইসের উপরে আমি যদি কোনো ট্যাক্স ইনক্লুড করতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে ট্যাক্সটি সিলেক্ট করে দিতে পারি। এরপরে রয়েছে ডিসক্রিপশন। ডিসক্রিপশনে আমরা প্রোডাক্টের আইএমইআই অথবা সিরিয়াল নাম্বার অথবা এই প্রোডাক্ট সম্পর্কে কোনো কিছু নোট রাখতে পারি। এভাবে করে আমরা প্রোডাক্ট সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছি টোটাল আইটেমস এবং টোটাল ব্যালেন্স। টোটাল ব্যালেন্সের উপরে আমাদের যদি ডিসকাউন্ট করতে হয়, সেক্ষেত্রে আমরা নিচের এই ডিসকাউন্ট অপশন থেকে সেটিকে ডিসকাউন্ট করে দিব। পেন্সিল আইকনে ক্লিক করলে আমরা ডিসকাউন্ট অপশন পেয়ে যাচ্ছি, যেখান থেকে আমি ফিক্স কোনো অ্যামাউন্ট অথবা পার্সেন্টেজে ডিসকাউন্টটি দিতে পারি। এরপরই রয়েছে ট্যাক্স অর্ডার।
এখান থেকে আমরা আমাদের ট্যাক্স ইনক্লুড করতে পারি। এরপরই রয়েছে শিপিং, যেখানে আপনি শিপিং চার্জ ইনক্লুড করতে পারেন। এভাবে বিল রেডি করা হয়ে গেলে নিচে আমরা ওনার পেয়েবল বিলটা দেখতে পারবো। এরপর ক্যাশ সিলেক্ট করে দিলে এটি সাথে সাথে সেল হয়ে যাচ্ছে। ক্যাশ ছাড়াও অন্য কোনো মেথডে আমরা যদি পেমেন্টটি কালেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে মাল্টিপল পে সিলেক্ট করে দিতে হবে। মাল্টিপল পেতে আসার পর আমরা এখানে পেমেন্ট মেথডে বিভিন্ন অপশন পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা বিকাশ, নগদ, রকেট সিলেক্ট করে দিতে পারি। যদি এরকম হয় উনি কিছু টাকা বিকাশে দিচ্ছে, বাকি টাকা ক্যাশে দিচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে অ্যামাউন্ট লিখে দিচ্ছি এবং অ্যাড পেমেন্ট রো বাটনে ক্লিক করছি। এরপর নিচের অ্যামাউন্টটি উনি কোন মেথডে দিচ্ছে সেটি সিলেক্ট করে দিচ্ছি। এরপর ফাইনালাইজ পেমেন্ট বাটনে ক্লিক করলে ফাইনালি বিল হয়ে যাচ্ছে। এর পরের অপশনটি রয়েছে কার্ড, আমরা চাইলে এই পেমেন্টটি কার্ডে নিতে পারি। এরপরে রয়েছে ক্রেডিট সেল, আমরা যদি এই সেলটিকে ক্রেডিট বা ডিউ রাখতে চাই বা বাকিতে রাখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ক্রেডিট সেল করতে হবে। এরপরই রয়েছে সাসপেন্ড, কোটেশন এবং ড্রাফট, আমরা যদি এই সেলটিকে সাসপেন্ড, কোটেশন অথবা ড্রাফটে রাখতে চাই, সেক্ষেত্রে এই বাটনগুলোতে ক্লিক করতে হবে। এই সেলটি যদি ডিউ বা বাকিতে রাখতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে ক্রেডিট বাটনে ক্লিক করতে হবে। কিন্তু আমি যদি ক্রেডিটে ক্লিক করি, এই সেলটি বাকিতে হবে না। তার কারণ এখানে যে কাস্টমার রয়েছেন তাকে আমরা চিনি না। যাকে আমরা চিনি না বা যারা ওয়ার্কিং কাস্টমার হিসেবে থাকবেন, তাদেরকে আমরা কখনোই ক্রেডিটে সেল করতে পারবো না। তার কারণ তাদের নাম এবং অ্যাড্রেস আমাদের সফটওয়্যারে ইনক্লুডেড নেই। এজন্য ক্রেডিটে সেল করতে হলে প্রথমত ওই কাস্টমারের নামটি সিলেক্ট করে দিতে হবে। আর যদি কাস্টমারের নাম সফটওয়্যারে না থাকে, সেক্ষেত্রে প্লাস আইকন থেকে অ্যাড করে নিতে হবে। নতুন কাস্টমার অ্যাড করতে হলে প্লাস আইকন থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিব। এরপর ব্যক্তির নাম এবং ফোন নাম্বার দিব। আরও ইনফরমেশনের প্রয়োজন পড়লে মোর ইনফরমেশন বাটনে ক্লিক করব। এরপর সেভ করে দিলে সেই ব্যক্তিটিকে আমাদের কাস্টমার লিস্টে পেয়ে যাব। আমি এই পেমেন্টটি ক্যাশ সিলেক্ট করে সেল করে নিচ্ছি। ক্যাশ সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই আমরা এরকম একটি ইনভয়েস পেয়ে যাব। আপনারা চাইলে এটিকে প্রিন্ট আউট করে কাস্টমারের হাতে ধরিয়ে দিতে পারেন। প্রিন্ট করতে না চাইলে ক্যান্সেল করে দিতে পারবেন। এরপর আমরা ডান দিকে নিচের অংশে যে বাটনটি দেখতে পাচ্ছি, রিসেন্ট ট্রানজ্যাকশনস, এই বাটনে ক্লিক করলে আমরা লাস্ট 10টা বিল দেখতে পারবো, 10টা কোটেশন এবং 10টা ড্রাফট দেখতে পারবো, যেখান থেকে আমরা নতুন করে বিলের ইনভয়েসটা বের করতে পারবো, বিলটা ডিলিট করতে পারবো এবং চাইলে বিলটাকে এডিটও করতে পারবো। উপরের দিকে যে অপশনসগুলো রয়েছে এগুলো হচ্ছে অ্যাড এক্সপেন্স, যেখান থেকে আমরা আমাদের খরচগুলো ইনক্লুড করতে পারবো। এরপর রয়েছে সাসপেন্ড, এখানে আমরা সেই সমস্ত সেল লিস্ট পাবো যেগুলো আমরা সাসপেন্ড করেছিলাম। এরপর রয়েছে ফুল স্ক্রিন করার একটি বাটন। এরপর রয়েছে ক্যালকুলেটর। এরপরে রয়েছে রেজিস্টার ডিটেইল, আমরা এই পজ পেজের যে রেজিস্টার রয়েছে তার একটি রিপোর্ট পাবো। এরপরই রয়েছে ক্লোজ রেজিস্টারের একটি বাটন, যেটা দিয়ে আমরা আজকের দিনের রেজিস্টারটি ক্লোজ করতে পারি। এরপরই রয়েছে ব্যাক স্পেস, যেটি দিয়ে আমরা মেনু বারে ফিরে আসতে পারি। আমরা শুধুমাত্র পজ থেকে কোন সেলগুলো করেছি এটি দেখার জন্য লিস্ট পজ এই অপশনে ক্লিক করতে পারি। লিস্ট পজে আমরা শুধুমাত্র পজ থেকে সেল হয়েছে এরকম সেলগুলোরই লিস্ট পাবো। এরপরই রয়েছে অ্যাড ড্রাফট এবং ড্রাফটের লিস্ট, কোটেশনস, কোটেশনের লিস্ট। এরপরই রয়েছে সেল রিটার্ন, যেখানে আমাদের সেলস রিটার্নের লিস্টটি আমরা পেয়ে যাচ্ছি। এরপরে রয়েছে শিপিং, ডিসকাউন্ট এবং ইম্পোর্ট সেলস। সেলসের পরে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে স্টক ট্রান্সফার। স্টক ট্রান্সফার মূলত মাল্টিপল ব্রাঞ্চের একটি ফিচার, অর্থাৎ আমাদের সফটওয়্যারে যদি কয়েকটি লোকেশন বা কয়েকটি ব্রাঞ্চ থাকতো, তাহলে
কোনো এক ব্রাঞ্চ থেকে অন্য আরেকটি ব্রাঞ্চে যখন আমরা স্টক ট্রান্সফার করব, সেটির একটি ওয়ে আমরা কোন লোকেশন থেকে কোন লোকেশনে স্টকটি ট্রান্সফার করছি এবং কোন কোন প্রোডাক্টের স্টক ট্রান্সফার করছি সেটি করার একটি মেথড। এরপরই রয়েছে স্টক অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট মিনস কোনো প্রোডাক্ট নষ্ট বা ড্যামেজ হয়ে গেলে যে প্রোডাক্টগুলো সেল করার উপযোগী নয় সেগুলো যদি স্টক থেকে কমাতে হয় সেই প্রোডাক্টগুলোকে আমরা স্টক অ্যাডজাস্টমেন্ট করে দিব। লিস্ট অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা অ্যাডজাস্টমেন্টের লিস্টটি পেয়ে যাব এবং নতুন করে অ্যাডজাস্টমেন্ট করতে হলে আমাকে অ্যাড অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অ্যাড অ্যাডজাস্টমেন্টে আসার পর বিজনেস লোকেশন পাচ্ছি, আমরা কোন ব্রাঞ্চ থেকে স্টক কমাবো সেটি সিলেক্ট করে দিব। এরপর রয়েছে রেফারেন্স নাম্বার, যেটি অটোমেটিকলি একটি হয়ে যাবে। এরপর ডেট, যেটি ডিফল্ট থাকে। এরপর রয়েছে অ্যাডজাস্টমেন্ট টাইপ, অর্থাৎ এই অ্যাডজাস্টমেন্টটি কি নর্মাল নাকি অ্যাবনর্মাল। নর্মালি যদি কোনো প্রোডাক্ট নষ্ট বা ড্যামেজ হয়ে যায় তাহলে আমরা নর্মাল সিলেক্ট করে দিব। অ্যাবনর্মাল আমরা তখন সিলেক্ট করে দিব যখন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটবে, লাইক চুরি হয়ে যাওয়া বা আগুন লেগে পুড়ে যাওয়া, এই টাইপের কোনো কিছু। এরপর কোন প্রোডাক্টটি আমরা অ্যাডজাস্টমেন্ট করতে চাচ্ছি সেই প্রোডাক্টের কোড নাম্বার অথবা স্ক্যান করে দিব অথবা ওই প্রোডাক্টটিকে সার্চ করে নিয়ে আসব। প্রোডাক্ট নিয়ে আসার পর আমরা কোয়ান্টিটি বসিয়ে দিব, কত পিস আমরা অ্যাডজাস্টমেন্ট করতে চাচ্ছি। ঠিক একই ওয়েতে অন্য আরও কোনো প্রোডাক্ট যদি অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন পড়ে সার্চ করে নিয়ে আসব, সেই প্রোডাক্টের কোয়ান্টিটি বসিয়ে দিব। এরপর টোটাল অ্যামাউন্ট দেখতে পাচ্ছি, এই প্রোডাক্টগুলোর সেলিং প্রাইস এটি। এরপর আমরা দেখতে পাচ্ছি টোটাল অ্যামাউন্ট রিকভার, অর্থাৎ যে প্রোডাক্টগুলো আমরা ড্যামেজ করতে চাচ্ছি সেগুলো খুব অল্প টাকায় বিক্রি করে হলেও আমরা কিছু রিকভার করতে পেরেছি কিনা সেই ব্যালেন্সটি এখানে লিখে দিব। এরপর রয়েছে রিজন, আপনারা চাইলে এখানে কি কারণে ড্যামেজ বা নষ্ট হয়ে গেল তার কারণগুলো লিখে দিতে পারেন। এরপর সেভ বাটনে ক্লিক করলে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ ওই প্রোডাক্টগুলো স্টক থেকে কমে গিয়েছে। লিস্ট অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা এখন পর্যন্ত অ্যাডজাস্টমেন্ট করার লিস্টগুলো দেখতে পাচ্ছি। এরপর রয়েছে এক্সপেন্স, আমরা আমাদের সফটওয়্যারে ডেইলি যে এক্সপেন্সগুলো রয়েছে সেগুলো ইনক্লুড করতে পারি। লিস্ট এক্সপেন্স থেকে আমরা এক্সপেন্সের লিস্টগুলো দেখতে পারবো। নতুন এক্সপেন্স অ্যাড করতে হলে আমাদেরকে প্লাস থেকে অ্যাড করে নিতে হবে অথবা অ্যাড এক্সপেন্সে চলে যেতে হবে। অ্যাড এক্সপেন্সে ক্লিক করার পর আমরা এরকম ইন্টারফেস পেয়ে যাব। আমরা চাইলে টোটাল এক্সপেন্সগুলোকে আমরা ক্যাটাগরাইজ করতে পারি, যেমন ইলেকট্রিসিটি, ওয়াইফাই বিল, সফটওয়্যার বিল, স্যালারি। তাহলে প্রতি মাসের ইলেকট্রিসিটি বিল ইলেকট্রিসিটি ক্যাটাগরিতে থাকবে, ওয়াইফাই বিল ওয়াইফাই ক্যাটাগরিতে থাকলো, স্যালারির পিছনে যে খরচ সেটি স্যালারি ক্যাটাগরিতে থাকলো। তাহলে মাস শেষে বা বছর শেষে আমরা সেই ক্যাটাগরি অনুযায়ী আমাদের খরচগুলোকে বুঝতে পারবো। নতুন ক্যাটাগরি অ্যাড করতে এক্সপেন্স ক্যাটাগরিতে চলে যেতে হবে, প্লাস আইকন থেকে নতুন ক্যাটাগরি তৈরি করে নিতে পারি। এরপর আমরা এক্সপেন্স ক্যাটাগরিতে গিয়ে সেই ক্যাটাগরিটিকে পেয়ে যাব। এক্সপেন্স করার জন্য আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি। এরপর কার জন্য এক্সপেন্স হচ্ছে, আপনি চাইলে সার্ভিস স্টাফদের জন্য যদি এক্সপেন্স হয় সেক্ষেত্রে তাদের নাম সিলেক্ট করে দিতে পারেন, অথবা কোনো কাস্টমারের জন্য যদি কোনো খরচ হয়ে থাকে সেই কাস্টমারের নামও সিলেক্ট করে দিতে পারেন। এরপর আপনার এক্সপেন্স কত টাকার হচ্ছে সে ব্যালেন্সটি লিখে দিতে হবে। এরপর অ্যাড পেমেন্টে ব্যালেন্সটি লিখে দিয়ে সেভ করে দিলে এক্সপেন্সটি হয়ে যাচ্ছে, যেটি আমরা লিস্ট এক্সপেন্সে দেখতে পাচ্ছি। আপনারা চাইলে আপনাদের কর্মচারীদের স্যালারিগুলো এক্সপেন্সে ইনক্লুড করতে পারেন। সেক্ষেত্রে অ্যাড এক্সপেন্সে গিয়ে আমরা স্যালারি হিসেবে একটা ক্যাটাগরি তৈরি করে নিতে পারি, যেখানে সবারই স্যালারিগুলো ইনক্লুডেড থাকবে। এখানে এসে কার স্যালারি আপনি দিতে চাচ্ছেন তার নামটি সিলেক্ট করে দিবেন। এরপর তার স্যালারি যত টাকা আপনি তত টাকা লিখে দিলেন এবং সেভ করে দিলেন। এই এক্সপেন্সটি ডিউ দেখাচ্ছে, তার মানে ওনার নামে আপনি এক্সপেন্স দেখিয়েছেন ঠিকই, কিন্তু ওনাকে এখনো টাকা দেননি। যদি টাকা দেন বা উনি যদি অ্যাডভান্স নেয়
সেক্ষেত্রে অ্যাকশন বাটন থেকে অ্যাড পেমেন্ট করে দেব। আমি ধরে নিচ্ছি প্রথমে ওনাকে আপনি দিয়েছেন 2000 টাকা, তাহলে 2000 টাকা লিখে সেভ করে দিলেন। এখন উনি পাবে 8000 টাকা। ঠিক একইভাবে কিছুদিন পর যদি আবার টাকা দিয়ে দেন, অ্যাকশন বাটন থেকে অ্যাড পেমেন্ট করে দিবেন। এবার উনি নিয়েছেন 4000 টাকা, পেমেন্ট নোট হিসেবে কোনো নোট রাখতে পারেন, এরপর সেভ করে দিলেন। এখন উনি আপনার কাছ থেকে টোটাল পাচ্ছে 4000 টাকা। এখন এই এক্সপেন্সটি যখন আপনি ভিউ করবেন, কোন কোন ডেটে কত টাকা নিয়েছিল তার একটি হিসাব আপনি পেয়ে যাচ্ছেন। সবার নিচে এসে আমি টোটাল এক্সপেন্সের অ্যামাউন্টগুলো দেখতে পাচ্ছি। এরপরেই রয়েছে রিপোর্ট। আমাদের সফটওয়্যারে একটি সিঙ্গেল প্রোডাক্ট থেকে শুরু করে প্রত্যেকটা ট্রানজ্যাকশনের হিউজ রিপোর্ট রয়েছে। আপনারা একটি প্রোডাক্টের স্টক হিস্ট্রি থেকে শুরু করে সমস্ত রিপোর্ট পেয়ে যাবেন। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি প্রফিট অ্যান্ড লস রিপোর্ট। প্রফিট লস রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি গ্রস প্রফিট আর নেট প্রফিট। গ্রস প্রফিট মিন্স টোটাল সেলিং প্রাইস থেকে টোটাল পারচেজ প্রাইস মাইনাস করলে যে প্রফিটটা দাঁড়ায় সেটির অ্যামাউন্ট, এবং নেট প্রফিট হচ্ছে এই অ্যামাউন্ট থেকে আমি যদি আমার এক্সপেন্সগুলোকে বাদ দেই তাহলে যেটি থাকবে সেটি আমার নেট প্রফিট। আমি যদি ডেট ফিল্টার করে টুডে সিলেক্ট করে দেই তাহলে আজকের দিনের আমার টোটাল প্রফিট কত সেটি দেখতে পাচ্ছি। আমরা চাইলে প্রোডাক্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, ইভেন কাস্টমার ওয়াইজও প্রফিটগুলো দেখতে পারি, কোন কাস্টমারের কাছ থেকে আমরা কত টাকা প্রফিট করতে পেরেছি। এরপরই রয়েছে প্রোডাক্ট পারচেস রিপোর্ট। কোন কোন প্রোডাক্ট কতবার পারচেস করেছি এবং কার কার কাছ থেকে পারচেস করেছি তার রিপোর্ট। এরপরই রয়েছে সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট, অর্থাৎ কোন কোন পেমেন্ট আমরা পেয়েছি, কোন কোন মেথডে পেয়েছি, কোনগুলো এখনো ডিউ আছে তার রিপোর্ট। এরপরই রয়েছে রেজিস্টার রিপোর্ট, অর্থাৎ পজ পেজে আমরা যে রেজিস্টার ওপেন করি এবং দিন শেষে সেটি ক্লোজ করি তার রিপোর্ট। কোন কোন সেলসম্যান তাদের অ্যাকাউন্ট থেকে কি ধরনের ট্রানজ্যাকশন করেছে এই সমস্ত রিপোর্ট আমরা রেজিস্টার রিপোর্টে দেখতে পারবো। এরপরই রয়েছে এক্সপেন্স রিপোর্ট, যেটির মাধ্যমে আমাদের খরচের রিপোর্টগুলো আমরা পেয়ে যাচ্ছি। এরপরই রয়েছে সেলস পেমেন্ট রিপোর্ট, সেলস করার পর কোন পেমেন্টগুলো এখনো ডিউ আছে, পার্সিয়াল আছে তার রিপোর্ট। এরপর রয়েছে পারচেজ পেমেন্ট রিপোর্ট, প্রোডাক্ট সেল রিপোর্ট, আইটেম রিপোর্ট। এরপরে রয়েছে ট্রেন্ডিং প্রোডাক্ট, যেটার মাধ্যমে বেশিবার সেল হয়েছে এরকম প্রোডাক্টের লিস্টগুলো পেয়ে যাচ্ছি। এরপরে রয়েছে স্টক অ্যাডজাস্টমেন্টের রিপোর্ট, স্টক এক্সপায়ারি রিপোর্ট, স্টক রিপোর্ট, কাস্টমার গ্রুপ রিপোর্ট, সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্ট, ট্যাক্স রিপোর্ট, অ্যান্ড শেষে দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি লগ, অর্থাৎ এই সফটওয়্যার যারা ইউজ করে তারা কখন লগ ইন করেছে, কখন লগ আউট করেছে তার একটি রিপোর্ট। এরপর সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি সেটিংস। এখান থেকে সফটওয়্যার রিলেটেড আমরা বেসিক কিছু সেটিং চেঞ্জ করতে পারি। লাইক প্রথমে রয়েছে বিজনেস সেটিং। বিজনেস সেটিংয়ে আমরা আমাদের বিজনেস নেমটাকে চেঞ্জ করতে পারি, যেটি উপরের দিকে শো করে। তারপর আমরা ডেট ফরম্যাট, টাইম ফরম্যাট চেঞ্জ করে দিতে পারি। ডিফল্ট প্রফিট পার্সেন্টেজ চেঞ্জ করে দিতে পারি। এরপর রয়েছে টাইম জোন বা কারেন্সি, এগুলো। এরপর রয়েছে বিজনেস লোকেশন। মূলত এই অংশের ইনফরমেশনগুলোই ইনভয়েসের মধ্যে শো করে। আমরা এডিট করে এখান থেকে আমাদের কন্ট্রাক্ট নাম্বার, আমাদের ঠিকানাগুলো চেঞ্জ করে দিতে পারি। এরপর রয়েছে ইনভয়েস সেটিং, যেটার মাধ্যমে আমরা ইনভয়েসের লেআউট চেঞ্জ করে দিতে পারি এবং ইনভয়েসের নিচের অংশে আমরা কিছু লিখে দিতে পারি। এরপরে রয়েছে বারকোড সেটিং। প্রোডাক্টের বারকোডের সাইজগুলো আমরা এখান থেকে মেজার করে দিতে পারি। এরপরে রয়েছে ট্যাক্স, যেখান থেকে আমরা আমাদের ট্যাক্সগুলো ইনক্লুড করে নিতে পারি। এখন যদি আমরা হোম পেজে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো আজকের দিনের আমার টোটাল সেল এবং টোটাল পারচেজ, টোটাল এক্সপেন্স, টোটাল সেলস রিটার্ন এবং ইনভয়েস ডিউ। এটি হচ্ছে মোটামুটি আমাদের সফটওয়্যারের একটি সামারাইজেশন। ধন্যবাদ সবাইকে। আশা করছি আপনারা সবাই খুব সহজে বুঝতে পেরেছেন কিভাবে আলফা পজ ব্যবহার করে আপনাদের ব্যবসাকে আরো ত্বরান্বিত করবেন।
এর বাইরেও যদি আরো কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে, আমাদের সাপোর্ট টিম আছে যাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা ইনস্ট্যান্ট হেল্প পাবেন। আপনাদের যে কোনো ধরনের প্রবলেমে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আশা রাখছি আপনারা সবাই আলফা পজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।